একজন মনীষী ঋত্বিক ঘটক, যার জন্ম 4 নভেম্বর 1925। তার 100 বছর হয়ে গেল। শতবর্ষ উদযাপন হচ্ছে মঙ্গলম। মঙ্গলম রাউন্ড দ্য ইয়ার কাজ করে থাকে, বিভিন্ন রকম সামাজিক কাজ, শিক্ষামূলক কাজ। আমি বিগত 10 বছর ধরে মঙ্গলমের সঙ্গে জড়িত হয়ে পড়েছি, কীভাবে অজান্তেই। আমাদের মলয়বাবু প্রচেষ্টায়, বিজয়বাবু, মলয়বাবু, এখন আমাদের নতুন ব্রিগেড এসে হাজির হয়েছে ডক্টর অরিজিৎ ভট্টাচার্য এবং ডক্টর কবির পাল। তাদের সহযোগিতায় মঙ্গলম এখন খুব ভালো কাজ করেছে। তার মধ্যে একটি নতুন পালক আজকে জুড়ে যাচ্ছে, যে ঋত্বিক ঘটক শতবর্ষ উদযাপন হচ্ছে এবং যে বিশিষ্ট আলোচককে এখানে আনা হয়েছে, তাকে আমরা সবাই চিনি। তিনি মিডিয়াতে থাকেন, বলেন ভালো, সুন্দর পরিচালনা করেন, আমরা তার বক্তব্য শুনতে পারবো। আমি কোনো ফিল্মের ক্রিটিক নই, সমাজ বিজ্ঞান চর্চা করি। মহিলাদের বলা হয় কেন সম্মান জানি, আমি ঠিক যে কোনো সুন্দরী মহিলার বয়স যেমন জিজ্ঞেস করি, আমি ওনারটাও জিজ্ঞেস করি। সুতরাং লেখিকা দিয়ে, অর্থাৎ লেখিকা ঘোষ, বিশিষ্ট লেখিকা, শিক্ষিকা, এবং আমিও তার লেখা খুবই ভক্ত। তার বই আমি পড়েছি এবং তথ্যচিত্রের উপর তার যে বই, ওটা প্রামাণ্য গবেষণা গ্রন্থ। তিনি এত সুন্দরভাবে তথ্যবহুল হয়ে বললেন এবং তারপরে আমাদের প্রিয় শিবানন্দ পাল মহাশয় তারপর যে কথাগুলো বললেন, এবং অন্যান্য বক্তারা, অর্থাৎ মলয় কুমার শুক্ল, ডক্টর আশিস কোনার, এবং অবশ্যই অলোক ঘোষ এত সুন্দরভাবে বলেছেন। আমার বলার সুবিধাটা হচ্ছে, শেষ বক্তা হলে সুবিধা হচ্ছে সবই বলে দেওয়া হয়েছে, কিন্তু এখানে একটা চ্যালেঞ্জও আছে। চ্যালেঞ্জটা কেন? এখানে যারা ঋত্বিক ঘটকে কোট আনকোট পিএইচডি করেছে, মাস্টার্স করেছে, এরকম লোক সব বসে আছে। আবার এখানে অনেকে রয়েছে, যেমন আমার ছোট বোন খুব সুন্দর আবৃত্তি করে, ক্লাস 9-এ পড়ে, ওদের ঋত্বিক ঘটকের একটা ছবিও দেখেনি। আমার কিন্তু এই শব্দটাও ভালো লেগেছে। সুতরাং পিএইচডি মাস্টার্স লেভেল থেকে একেবারে মন্টেসরি অবধি যদি বলতে হয়, তাহলে কিন্তু চ্যালেঞ্জটা খুব কঠিন। এবং আমি যে বিষয়টা বেছে নিয়েছি সেটা খুব কঠিন, এই বিষয়ের সন্দেহ নেই। এই বিষয়টা আমি বা কতদূর বলতে পারবো আমি নিজেই জানি না। তার কারণ আমার আজকে বলার বিষয়ের মধ্যে এমন কিছু প্রসঙ্গ আসবে: যুক্তি, তর্ক, তথ্য, দর্শন। 4টি শব্দই অত্যন্ত ভারী শব্দ। যুক্তি কাকে বলবো? কোনটা যুক্তি আর কোনটা যুক্তি নয়? একটা সময় ছিল তো পৃথিবীর চারিপাশে সূর্য ঘুরছে, তারও যুক্তি ছিল। আবার দেখতে পাবেন পরবর্তীকালে আমরা কোপার্নিকাস থেকে, গ্যালিলিও থেকে শুরু করে একের পর এক সত্তা দ্রষ্টা, তারা আবার যুক্তি দিয়ে প্রমাণ করে দিয়েছিল উল্টোটা। সুতরাং যুক্তি কিন্তু কখনো কখনো অবস্থার পরিপ্রেক্ষিতে যুক্তির পরিবর্তন হয়। আমার কাছে যেটা যুক্তিযুক্ত মনে হচ্ছে, আপনার কাছে নাও মনে হতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে মানব সভ্যতায় আমার যেটা যুক্তি মনে হচ্ছে সেই যুক্তিটাই অকাট্য, আর বাদবাকি যুক্তিগুলো যুক্তি নয়, এমন প্রবণতা রয়েছে। সাংবাদিকতা করি, আমি রাজনীতির মধ্যে ঢুকবো না, সচেতন ভাবেই ঢুকবো না, কিন্তু রাজনীতিতে তো তার বিলক্ষণ বুঝতে পারছি। আবার তর্ক একটা সাংঘাতিক অস্ত্র। সক্রেটিস তর্ক করতেন, শ্রী শ্রী চৈতন্যদেব তর্ক করতেন। তর্কযুদ্ধে সবচেয়ে বড় যারা জয়ী হয়েছে, তাদের দুজনের বক্তব্য খুব পরিষ্কার কাছাকাছি। একজনের গ্রিক ভাষা, আরেকজনের বাংলা ভাষা। সবশেষে সে বলল, আমি আপনার থেকে বেশি জানি। তার কারণ, আপনি এটা জানেন না, আপনি অনেক কিছু জানেন না। আমি অন্তত এটা জানি যে আমি অনেক কিছু জানি না। সুতরাং তর্ক একটা বিষম বস্তু। এবার চলে আসি দ্বন্দ্ব। দ্বন্দ্ব মানে কি শুধুমাত্র রাজনৈতিক বা এলাকার দখলের লড়াই? তাত্ত্বিক দ্বন্দ্বও রয়েছে। এবং এই গান্ধিক বস্তুবাদ না থাকলে তাহলে হয়তো আমাদের
এই দর্শনটাই জন্ম নিত না। এরপরে শব্দটাতে দর্শন। আমার ছোটবেলা থেকে প্রশ্ন ছিল, পিএইচডিতে ডক্টর অফ ফিলোসফি বলে কেন? আসলে ফিলোসফি তো শুধুমাত্র দর্শন নয়, ফিলোসফি মানে তো জ্ঞান। ডক্টর অফ ফিলোসফি মানে হচ্ছে তথাকথিত, দেখুন এখন অনেকেই আমি কিন্তু যারা ডক্টরেট করেছেন তাদের বলছি না, কিন্তু আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম ডক্টরেট ডিগ্রিটা এই কারণে নেবো, কারণ অনেক অযোগ্য লোক ডক্টরেট করে পুঁথিগত বিদ্যায়। আগে বললে আমার বলতো, ভাই তুমি তো কিছু করো নি, এখন তাই ওটা করে আমি বলি। আসল ব্যাপারটা হচ্ছে এই প্রত্যেকটাই না আমাদের অস্ত্র। এই চারটেই খুব বড় অস্ত্র। দ্বন্দ্ব তো অস্ত্র বটে। নিজের মধ্যে নিজের যদি দ্বন্দ্ব না থাকে সে তো মানুষই নয়। আমি কোনটা ভালো কোনটা খারাপ, নিজের মধ্যে যদি নিজের প্রশ্ন না আসে, আমি যা করছি সেটাই ভালো, তাহলে তো সে স্বাভাবিক মানুষের মধ্যে পড়ে না। আবার তর্কটাও একটা খুব শানিত অস্ত্র। তর্ক হবে, চলতে হবে। 56 বছর ধরে উনি সাংবাদিকতা করছেন, মানে আমার যা বয়স তার থেকে অনেক বেশি ওনার সাংবাদিকতার বয়স। উনি যদি আমার সঙ্গে বক্তব্যের পরে আমায় বলেন, না ভাই তোমার এটা ঠিক হলো না, তখনই তো তর্কটা জমবে। থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস, এর মধ্যেই তো এগোতে হবে। আমি খুব খুব সংক্ষেপে বলবো, কারণ লেখিকা উনি এত পরিষ্কার, এত তথ্যগত আমাদের সমৃদ্ধ করলেন। আমি বরং একটু ইংরেজি যাকে বলে লাইটার মোড, একটু হালকা চালেই বলি। আমি প্রথমে শিবানন্দদা আমার বলার আগে খুব সুন্দরভাবে একটা সেতু বন্ধন করেছেন। আমি সেই প্রশ্নেই আসছি। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন বাঙালি, বঙ্গবাসী, কলকাতাবাসী, ভারতবাসী এবং চলচ্চিত্রমোদীরা এক নিঃশ্বাসে তিনটে নাম বলে থাকে। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন। এই তিনজন কি এক? উত্তর না, তিনজন পৃথক। কোথায় এই তিনজন এক? একটা বিষয়ে এক। এই তিনজনই একই সময় একই মহানগরীতে এই তিন বিশ্ব বরেণ্য চলচ্চিত্রকার তারা ছবি করেছেন। অথচ দেখুন, সবসময় তো মফস্বলে আসে না, মাঝে মাঝে কলকাতা গিয়েও দেখতে হচ্ছে। এই যে আলোচনায় আপনারা শুনলেন, একটা ছবি তৈরি হচ্ছে, 25 বছর পর রিলিজ হচ্ছে। তাহলে 25 বছর আগে যদি রিলিজ হতো, তাহলে সেই ছবিটা যে রিয়াকশন তৈরি করতো, সেটা 25 বছর পরে ততটা হয়। ঠিক এভাবেই আমাদের মধ্যে আলোচনা যে ঋত্বিক ঘটক মোটেও ভদ্রবৃত্ত সমাজের প্রতিনিধি নয়, যে তুলনায় সত্যজিৎ রায় ভদ্রবৃত্ত এবং চূড়ান্ত মানে উচ্চবিত্ত জায়গা থেকে সমাজের প্রতিনিধিত্ব করছে, যার ফলে দেখা যাচ্ছে যে একটা ছবি মাইলস্টোন হয়ে যাচ্ছে, আর একটা ছবি ঠিক সেই মতো যোগ্যতা থাকা সত্ত্বেও রিলিজ দেরি হয়ে যাওয়ার পর সেটা আলোচনায় সেভাবে উঠে আসছে না। এমনও শোনা গিয়েছিল, সেই সময় যারা বয়স্ক মানুষ আছেন, রেগুলার খবরের কাগজ পড়তেন, আমার মনে আসবে যে সুবর্ণের একটা রিলিজ হওয়ার পর তখন তো চেন আসতো, মিনার বিজুলি ছবি করে 3টে সিনেমা হলে একটা ছবি রিলিজ করে, উত্তরা, পূরবী, উচ্চতর, এরকম চেন সিস্টেমে সিনেমাগুলো রিলিজ করে। আর অশোক পাগলের মতো ছুটে বেড়াতো শ্রী, প্রাচী, ইন্দিরা। আমি এজন্য বলছি যে ছবি মুক্তি পেল শুক্রবার, আর রবিবার ছবিটা তুলে নেওয়া